বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমি প্রথমে কাজী রওনক হাসানের কাছে প্রশ্ন রাখতে চাই। কাজী রওনক হাসান, গত 5 দশকে প্রথম আমরা দেখতে পেলাম দক্ষিণ এশিয়ার কোনো কূটনৈতিক মিশনে হামলা, এবং এর পরিপ্রেক্ষিতে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছেন, এবং এর আগে মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। আমার প্রশ্ন হচ্ছে, এটি কি নিশ্চয়ই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ কিনা? এটা তো অবশ্যই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। আমি স্পষ্টভাবে যে কথাটা বলতে চাই তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে এখন, একেবারে মানে মিস ইনফরমেশনের ম্যাসিভ প্রোপাগান্ডা হচ্ছে। এই প্রোপাগান্ডাটারই ফলশ্রুতিতে এই জিনিসগুলো হয়েছে। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের মূল দায়িত্ব এখন সেটা হচ্ছে যে তাদেরকে বোঝানো, এবং তাদের প্রয়োজনে ভারত থেকে কিছু প্রতিনিধি আসুক, তারা এসে দেখুক যে কোথায় কি ঘটছে। কিন্তু একটা দেশের, একটা স্বাধীন সার্বভৌম দেশের, যাদেরকে আমরা বলি যে সবচেয়ে নিকটতম প্রতিবেশী, সেই দেশের আপনার কি বলবো যে হাই কমিশনার বা উপ হাই কমিশনার অফিসে ভাঙচুর, পতাকাকে অবমাননা করা, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। একটা ব্যাপার হচ্ছে যে এতদিন পর্যন্ত যেটা ছিল যে সরকারি লেভেলে হয়তোবা কখনো কখনো কিছু এটা সেটা হয়েছে বা একটু মনোমালিন্য হয়েছে, কিন্তু পিপল টু পিপল, ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের ভেতরে কিন্তু কোনো বিভাদ ছিল না, কোনো বিভাজন ছিল না। এই মিথ্যা অপপ্রচারের কারণে এখন কিন্তু আপনার দুই দেশের ভিতরেই বেশ কিছু আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়েছে। তার ভিতরে আগরতলায় আজকে যেটা দেখলাম, যে আগরতলায় যদি কোনো বাংলাদেশি থাকে তাদেরকে আপনার খাবার দেওয়া হবে না, তাদের কাছে খাবার বেচা হবে না। তো এটা একটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। আর একই রকম ঘটনা আপনার বাইরে দেখছি, কিন্তু এতে তো কোনো লাভ হবে না। দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের মানে যোগ্য এবং ন্যায্য বন্ধুত্ব থাকা দরকার, এবং সেটা কিন্তু দুই দেশের স্বার্থেই। হ্যাঁ, ভারত অনেক বড় দেশ আমাদের তুলনায়, কিন্তু ভারতকেও এটা খেয়াল রাখতে হবে যে একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে মন গড়া সবকিছু বলে দিলাম আর সেটাই মেনে নিতে হবে, এটা হতে পারে না। আজকে আপনি দেখেন আগরতলায় যেটা হয়েছে, এটা যদি বাংলাদেশে হতো তাহলে আজকে কি দাঁড়াতো? ওরা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নিধন যজ্ঞ চলছে। নিধন শব্দটা তো ভিন্ন। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা এসে আমাদেরকে দেখা যে একটি নিধন হয়েছে। নিধন হচ্ছে কিলিং, কিলিং তো হয়নি কোথাও। দু এক জায়গায় কিছু এদিক সেদিক হয়েছে, গন্ডগোল হয়েছে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এইভাবে মিথ্যা অপপ্রচার, এবং ইন্ডিয়ান কিছু কিছু চ্যানেলে, কিছু কিছু মিডিয়াতে এমন ভাবে মানে প্রচার হচ্ছে, মনে হচ্ছে যে না জানি কি ঘটে যাচ্ছে। কিন্তু এটা আসলে প্রকারান্তরে এখানকার লোকজন, যাদের ভেতরে একটু দুষ্টু মনোভাব আছে, যারা একটু অন্যভাবে চিন্তা করে, তাদের কিন্তু হচ্ছে মানে তাদেরকে কি বলবো যে তাদেরকে প্ররোচনা দেওয়া হচ্ছে যে তোমরা আরো কিছু উল্টাপাল্টা করো। আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে যাকে নিয়ে এত কিছু শুরু, সেই প্রভু চিন্ময় দাস, তাকে কিন্তু ইসকন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ইসকন কিন্তু বলেছে যে তার কোনো দায়িত্ব আমরা নিব না। তো উনি কি করেছেন সেটা ভালো করে জেনে নিয়ে তারপরে নাসেন মানে এইখানে বলা উচিত ছিল যে বাংলাদেশ ভুল করেছে বা অন্যায় করেছে, তাদের এই ইসকন নেতাকে আটক করেছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে শুধু সংখ্যালঘু বলেই আমরা যা খুশি তা করবো, তা কিন্তু হবে না।
এটার বাস্তব ভিত্তি থাকতে হবে। এবং আমি এখনো মনে করি যে বাংলাদেশ কখনোই অসাম্প্রদায়িকতার যে ব্যাপারটা আছে রওনক হাসান, আমরা আসছি আপনার কাছে, আবার ফিরবো। আমরা একটু সিদ্দিকুর রহমান সাহেবের সাথে একটু কথা বলতে যাচ্ছি, যেটা রওনক হাসান বলছিলেন আনওয়ান্টেড সিচুয়েশন। এবং আজকে ভারতীয় হাই কমিশন প্রণয় ভার্মা বলছে যত কিছুই হোক বাংলাদেশ ভারতের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। যা দেখতে পাচ্ছি সম্পর্কের কিছুটা তো অবনতি হয়েছে, এটার থেকে প্রতিকার কিভাবে আমরা পেতে পারি? ধন্যবাদ অনিক আপনাকে, এবং আমার সাথে রওনক হাসান ভাই আছেন, তাকে শুভেচ্ছা। দর্শক যারা দেখছেন তাকেও। আপনি প্রণব ভার্মা যিনি এসেছিলেন আমাদের হাই কমিশনার, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের জবাবে তিনি আমাদের এখানে এসেছিলেন এবং যাওয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যা কিছু হোক না কেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। এই বক্তব্যটাতেই আমার আপত্তি। যা কিছু হোক না কেন মানে কি? এটার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চান? যা কিছু হোক না মানে আমাদের ত্রিপুরাতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের যে দপ্তর, সেটা যে সেখানে যে আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতায় আমাদের উপ হাই কমিশনারের দপ্তরের সামনে সেখানে আক্রমণাত্মক ভাবে এসে জড়ো হয়ে সেখানে আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয়রা প্রবেশ করার যে অপচেষ্টা করছে, অনুপ্রবেশের যে চেষ্টা করা হচ্ছে, এইগুলো কি যা কিছু ঘটুক না কেন এর নমুনা? আমরা ব্যক্তিগতভাবে এই ভারতীয় এবং আমরা জাতি হিসেবে ভারত সরকার, ভারতের রাজনৈতিক দল এবং ভারতের জনগণের সাম্প্রতিক বাংলাদেশ সম্পর্কে তাদের যে প্রপাগান্ডা এবং তাদের যে আচরণ, সেটার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আপনি দেখেছেন যে ইসকনের যে সাবেক নেতা, সেই সাবেক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত যে ধরনের আচরণ বাংলাদেশের সাথে সরকারি পর্যায়ে করছে, এবং সর্বশেষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্যটি রেখেছেন সম্পূর্ণ অগ্রহণযোগ্য, এবং বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে তাদের এই ধরনের যে বক্তব্য, সেগুলো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এবং আপনি যেটি শুরুর দিকে বলেছিলেন এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে, আমার একটা প্রশ্ন আছে, আমি একটু বলতে চাচ্ছি। যে ইয়েতে বলছে এটা তো ইসকনের এখানে কোনো কিছু পাওয়া যায়নি, এটা যা ছিল সনাতনী জাগরণী মঞ্চ, এটার সাথে ইনভলভ। এটা ইসকন কিভাবে এখানে চলে আসলো? না দেখেন, উনি কিন্তু ইসকন যে তিনি এখান থেকে বহিষ্কার হয়েছে তার কর্মকাণ্ডের সাথে যুক্ত না, সেটা কিন্তু পরবর্তীতে ইসকন বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে একজন আইনজীবীর হত্যাকাণ্ডের পর সেটা কিন্তু এই ধরনের বক্তব্যগুলো এসেছে। কিন্তু আগে কিন্তু তারা এই তার কর্মকাণ্ডের দায় আমাদের নাই এই ধরনের কোনো বক্তব্য দেয়নি। আমি এখন যেটি বলতে চাচ্ছি, ভারতের এই পরিস্থিতি কেন? একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের দীর্ঘদিনের মিত্র পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর এবং সেইখানে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আপনি ডে ওয়ান থেকে একটার পর একটা তারা কর্মকাণ্ড পরিচালনা করেছে। এই যে সংখ্যালঘু ইস্যুকে নিয়ে এর আগেও কিন্তু তারা প্রপাগান্ডা চালিয়েছে, বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষের সচেতনতা এবং তারা যে অপপ্রচার করেছিল সেইগুলো সম্পর্কে বিশ্বকে বাংলাদেশ যথার্থভাবে সেটি উপস্থাপন করতে পারায় সেই প্রথম দফায় তাদের এই প্রচেষ্টাটি সফল হয়নি। এখন আপনি দেখেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের সাথে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, সবকিছু আছে। কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর ভারত মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেয়ে একজন ব্যক্তির সাথে ব্যক্তির স্বার্থ রক্ষার ক্ষেত্রেই তারা বেশি যত্নশীল। এবং এর যৌক্তিক কারণও আছে যে গত ১.৫ দশক ধরে ভারত বাংলাদেশ, আমরা একটা বিরতিতে যাব, এসে কথাটা শেষ করতে দেন, আপনি বিরতি যাবেন, কথাটা শেষ করতে দেন। যে ধরনের অপপ্রচেষ্টা তারা করেছেন সেটি গ্রহণযোগ্য হয়নি, এবং ভারতের শত উস্কানি সত্ত্বেও বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এবং তারা এই ভারতের পাতানো ফাঁদে পা দিবে না, এবং তারা সহনশীল আচরণের মধ্য দিয়ে আমাদের যে ধর্মীয় সংখ্যালঘুদের সাথে আমাদের যে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, সেই ঐতিহ্য বাংলাদেশে বজায় রাখবে। এবং ভারত এটি উপলব্ধি করবে এবং একজন পতিত স্বৈরাচারের রক্ষা করার থেকে বাংলাদেশের জনগণের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত গুরুত্ব দিবে, সেটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আমরা আবার একটু কাজী রওনাক হোসেনের কাছে যেতে চাচ্ছি। কাজী রওনাক হোসেন, বিএনপি আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছেন এবং বিএনপি নেতারা বলেছেন যে ভারত সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আসলে সাম্প্রদায়িক বিভাজনটা তো কি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তৈরি হয় কিনা? এখন ধরেন যে বিএনপি যে বলেছে, হ্যাঁ বিএনপি বলেছে, এখন এই ধরনের তো কথা তো খুবই বাস্তবসম্মত। কারণ হলো যা ঘটছে এখন বিভিন্ন জায়গায়, দিল্লিতে বলেন, কলকাতায় বলেন, ত্রিপুরায় বলেন, সেটা পরে তো আপনাকে মেনে নিতেই হবে যে বিভাজন তৈরির জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে এখনো ভারত সরকার বা ভারতের যারা নীতি নির্ধারক তারা 5ই আগস্টের পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না। তারা তাদের এত বিশ্বস্ত একজন বন্ধুকে, এত বিশ্বস্ত একজন মানে কি বলবো, যে ফরমাইশ গ্রহণ করার কে এইভাবে বিতাড়িত হয়ে চলে যেতে হবে, এটা তারা মেনে নিতে পারছে না। এবং যে কারণে তারা ওনাকে তাদের নিরাপদ আশ্রয় রেখেছে আর চেষ্টা করছে বাংলাদেশে যত রকম অস্থিরতা তৈরি করা যায় সেটা করতে। আর যেটা মানে বিএনপি আজকে বলেছে যে এই ত্রিপুরার হাইকমিশন এবং আগরতলা কলকাতার হাইকমিশনে আপনার কি বলে যে আক্রমণ করা বা ভাঙচুর করা, স্লোগান দেওয়া, পতাকা অবমাননা করা, এগুলো সবই পূর্ব পরিকল্পিত। আমাদের স্পষ্টভাবে আমাদের সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া উচিত যে তোমরা যা করছো এটা ঠিক না। তারা এসে দেখুক, তাদের প্রতিনিধি নিয়ে দেখুক যে তারা এখানে কি হচ্ছে। মানে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে এখানে সংখ্যালঘুদেরকে বিতাড়িত করে, নিধন করে একটা ম্যাসাকার তৈরি হয়ে গেছে। কিন্তু বাস্তবে কি তা হয়েছে? বাস্তবে কোথাও তা হয় নাই। এবং আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে আমরা অনেক বেশি অসাম্প্রদায়িক, কিন্তু তারা অতটা অসাম্প্রদায়িক না হলেও এখন সাধারণ পাবলিককেও নানান কিছু বলে মিসপ্রোপাগান্ডা দিয়ে তাদেরকে সাম্প্রদায়িক তৈরি করেছে। এবং এটা ফলাফল কিন্তু দু দেশের কারোর জন্য মঙ্গল হবে না। যেটা খেয়াল রাখতে হবে যে এটা 71 না, এটা 10 বছর 20 বছর আগেকার কোনো দেশ না। বাংলাদেশ একটা স্বাধীন, সার্বভৌম এবং উন্নয়নশীল দেশ। এবং এখানে আমাদের যেই স্টুডেন্ট স্পিরিট অথবা যে তরুণদের যেই ক্ষমতা বা যেই কি বলবো যে পাওয়ার, এই পাওয়ারটাকে যদি আমরা প্রপারলি ইউজ করি তাহলে কিন্তু আমরা অন্য জায়গায় চলে যাব। এবং এটাকে যদি তারা মেনে নিতে না পারে তাহলে আমাদের কিছু করার নাই, কিন্তু তাদেরকে একটা পর্যায়ে যে আপনি যত কিছু বলেন না কেন তাদেরকে একটা পর্যায়ে যে আফসোস করতে হবে। কারণ মিথ্যা জিনিসের উপরে, মিথ্যাচারের উপরে এই ধরনের অ্যাকশন, এই ধরনের প্রোপাগান্ডা, এই ধরনের ভাঙচুর কিছুতেই মেনে নেওয়া যায় না। আজকে যদি সেরকমই কিছু হতো, আপনি দেখেন গতকাল কি হয়েছে। গতকাল আগরতলা ত্রিপুরায় এই মানে ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছিল রাতের বেলা। এবং সেখানে জগন্নাথ হল থেকে বিশাল বড়, সিদ্দিক স্যার বলবেন নিশ্চয়ই, বিশাল বড় একটা মিছিল এসেছিল। এবং তারা বিভাজন চায় না, তারা চায় ঐক্য, তারা চায় অসাম্প্রদায়িক বাংলাদেশ। জগন্নাথ হল থেকে এত বড় একটা মিছিল গেছে, আর ওদিকে আপনার এরকম বলা হচ্ছে যে না, বাংলাদেশে নানান কিছু হচ্ছে। আসলে এই সমস্ত মানে ভুল ইনফরমেশন দিয়ে, ভুল তথ্য দিয়ে বেশি দিন চলা যাবে না। আমরা এটা আগেও দেখেছি যে মানে লিটন দাসের বাড়ি বলে যেটা দেখানো হয়েছে সেটা লিটন দাসের বাড়ি ছিল না, আগুন দেওয়া হয়েছে। তো এরকম নানান ভাবে মিথ্যা অপপ্রচারের যে একটা মানে কারখানা খুলে বসেছে তারা, এটার জোর প্রতিবাদ করা উচিত। ধন্যবাদ কাজী রওনাক। আমরা এখন একটু অধ্যাপক সিদ্দিকুর রহমান স্যারের কাছে যাব। স্যার, যেটা কাজী রওনাক হোসেন বলছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ, আসলে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে আমরা এখনো কেন পিছিয়ে আছি? কেন
এত বছরে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে পারলাম না? আপনি যেটা বললেন সেটার মধ্য দিয়ে, আপনার বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা একটা সাম্প্রদায়িক দেশ। এই বক্তব্য মোটেই সত্য না। আপনি বলছেন যে কেন এত বছরে অসাম্প্রদায়িক করতে পারলাম না, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের পূজার মধ্যে আমাদের মুসলমানরা যায়, আমাদের ধর্মীয় উৎসবগুলোতে তারা অংশগ্রহণ না করলেও আমাদের ধর্মীয় উৎসব কেন্দ্র করে যে সমস্ত সামাজিক উৎসবগুলো হয় সেখানে আমার প্রতিবেশী হিন্দু ভাইয়েরা আমাদের যোগদান করে। এবং বাংলাদেশ হলো একটা কমিউনাল ল্যান্ড অফ কমিউনাল হারমোনি, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেইখানে যে মাঝে মধ্যে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে ধরনের নিপীড়নগুলো হয়, নির্যাতনগুলো হয় না, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেইখানেও আপনি দেখবেন যে কেবলমাত্র ধর্মীয় কারণে তাদের উপর কোনো ধরনের ঘটনা ঘটেছে খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর পিছনে ব্যক্তিগত আক্রোশ থাকে, অর্থনৈতিক স্বার্থের প্রশ্ন জড়িত থাকে, সামাজিক নানা ধরনের বিভাজনের প্রশ্ন থাকে, সর্বোপরি রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল বা রাজনৈতিক ফায়দা নেয়ার একটা অপকৌশল থাকে। এই যে বাংলাদেশে আপনি দেখেন যে এই ঘটনাগুলোর পর আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে, তখন বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন এবং এইটাকে কেন্দ্র করে অনেক ধরনের প্রপাগান্ডা চালিয়ে আমাদেরকে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার এবং বড় রকমের একটা অপচেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষ সেই ফাঁদে পা দেয়নি। বাংলাদেশের মানুষ ধৈর্য এবং সহনশীলতা, দুই সম্প্রদায়ের মানুষই, বাংলাদেশের মানুষ এটি সহনশীলতার সাথে এই পরিস্থিতি তারা মোকাবেলা করেছে। মাঝখানে আপনি দেখবেন যে ভারত বাংলাদেশ বিরোধী নানা ধরনের প্রচারণা চালিয়েছে। নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘে যায়, সেই সময় একটা সাইডলাইন বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই বৈঠকটি তারা কিন্তু করেননি না। সেখানে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বের তাবৎ বড় বড় নেতারা কিন্তু তার সাথে বসেছেন, কথা বলেছেন, বাংলাদেশের পক্ষে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন, এক্সেপ্ট ইন্ডিয়া। তো ইন্ডিয়া বাংলাদেশকে তাদের একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর জন্য, বিশেষ করে তাদের পরীক্ষিত দীর্ঘদিনের মিত্রের এই যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার যে লজ্জাজনক পতন এবং তার যে পলায়ন, আজকে ইন্ডিয়া ছাড়া এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বিশ্বের কোথাও কোনো দেশ তাকে আশ্রয় দিচ্ছে না। সেই শেখ হাসিনাকে কেন্দ্র করে গোটা ন্যাশনের বিরুদ্ধে ভারত দাঁড়িয়ে যাচ্ছে এবং সেখানে তারা একটা সাম্প্রদায়িক কার্ডকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা এটার আবার প্রতিবাদ জানাচ্ছি। ভারতের সাথে বাংলাদেশে বাইলেটারাল বিভিন্ন ইস্যু নিয়ে মতবিরোধ আছে, কিন্তু সেই মতবিরোধগুলো আমরা আলাপ আলোচনা বা অন্যভাবে ইয়ার পরিবর্তে একটা সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে সম্পর্কের যে ফাটল ধরার চেষ্টা করা হচ্ছে, সেটি হচ্ছে আপত্তিজনক। আপনি দেখবেন আজকে আমরা 21 শতকে, যেখানে মানুষ 21 শতকে নানা সংকট নিয়ে যখন কথা বলে, সেখানে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে এসে ধর্মের মতো একটা বিষয়কে তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আপনি ত্রিপুরা বা ভারতের উপ হাই কমিশনারের ওইখানে যে হয়েছে, আপনি দেখবেন আজকে সংবাদপত্রে আছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 8টি জেলায় তারা আবার কাঁটাতারের বেড়া দিচ্ছে। সেখানে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে বিলোনিয়া সীমান্তে, বিলোনিয়া, সেখানে আমাদের বাংলাদেশ ভারত মৈত্রী উদ্যান আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সেখানে আছে। সেই দিক দিয়েও ভারতীয়রা বাংলাদেশে তাদের স্বধর্মীয়দের রক্ষার নামে সেই দিক দিয়ে হিন্দুত্ববাদী উগ্র যারা আছেন তারা, এটা ভারতবর্ষের সব মানুষের চিত্র কিন্তু এটা না। মুসলিমীয় যারা রাজনীতিতে ধর্মের ব্যবহার করে সেখানে ফায়দা লুটার চেষ্টা করছেন, সেটা করছে। আপনি দেখেন বিজেপি যখন বাংলাদেশের এই ধর্ম সংখ্যালঘু ইস্যুতে তারা যখন শুভেন্দু অধিকারী যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, তারা বলা হয়েছে যে তাদের যে সামনে 2026 সালের নির্বাচন আছে, সেই নির্বাচনে একটা ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন। সেইখানে মমতা ব্যানার্জির মতো নেত্রী, তিনি মানে একটা ট্রাম্প কার্ডের উপরে মনে ওভার ট্রাম্প করলেন তিনি। বাংলাদেশের শান্তি সেনা, আমি শেষ করছি, যে শান্তি সেনা নিয়োজিত করার কথা বলেছেন। বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম প্রতিবেশী দেশ, যার পশ্চিমবঙ্গের সাথে আমাদের একটা মানে ভাষা, আমাদের জাতিগত একটা মিল আছে, সেই দেশের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধভাবে এই ভারতীয় আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, আমাদের জাতীয় ঐক্য তৈরি করা উচিত। ধন্যবাদ অধ্যাপক সিদ্দিকুর রহমান। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন এবং ডক্টর AM সিদ্দিকুর রহমান খান। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসতে যাচ্ছি। আজকে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা বাহিনী। এবং আরেকটি যে তথ্য এসছে, গত 15 বছরে 1,46,252 কোটি টাকা সরকারি সেবা পেতে জনগণকে দিতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ঘুষ বাণিজ্যের লাগাম কে টেনে ধরবে, বা আদৌ কি তা সম্ভব কিনা? দেখেন, আজকে টিআইবির প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকাল আরেকটি গত পরশুদিন সেটি হয়েছিল। গতকাল কিন্তু আমাদের দেশের ইতিহাসে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, যে বিগত সরকারের শাসনামলে যে আর্থিক খাতে দুর্নীতি অব্যবস্থাপনা সেই সম্পর্কিত একটা শ্বেতপত্র কমিশন গঠন করা হয়েছিল। সেই শ্বেতপত্র কমিশন সেটি তাদের রিপোর্ট প্রদান করেছে কালকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। সেখানে সেটি তুলে ধরা হয়েছে সকলের সামনে। তো সেই যে শ্বেতপত্র কমিশন, সেটি গত 1.5 দশকে বাংলাদেশের অর্থনৈতিক খাতে যে লুটপাট, এবং সেখানে $234 বিলিয়ন কিভাবে প্রতি বছর বাংলাদেশ থেকে পাচারের মধ্য দিয়ে মোট $234 বিলিয়ন পাচার হয়েছে, এবং সরকারি যে সমস্ত প্রকল্প গুলো গ্রহণ করা হয়েছিল সেখানে বলা হয়েছে 40%, শতকরা 40% সেখানে লুটপাট হয়েছে। আর টিআইবি প্রতি বছরই আমাদের দুর্নীতির সূচক তারা প্রকাশ করে, এবং যখনই যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন প্রকাশিত এই টিআইবির প্রতিবেদনটিকে তারা এটাকে অস্বীকার করে, এবং এটি তথ্যভিত্তিক নয়, নানা ধরনের বক্তব্য উপস্থাপন করে। এবং টিআইবির এই যে ইয়াটি করা হয়েছে লাগামহীন, আপনি যেটি বলেছেন, দুর্নীতিকে বাংলাদেশে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। স্পিড মানি নামে কখনো সরকারের দায়িত্বশীল লোকেরা সেগুলো স্বীকৃতি দিয়েছেন, এবং কি ধরনের লুটপাট, এবং মানুষের একটা হয়ে গেছে। সরকারি অফিসে যারা বসে থাকেন এই সেবা দেওয়ার বিনিময়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে এই ঘোষটা পাওয়া, এটা মনে হয় তাদের একটা অধিকারে পরিণত হয়ে গেছে। এই ধরনের একটা মানসিকতা তারা পোষণ করেন। এবং দেখেন, যে 3টি কথা বললেন আপনি, আমাদের পাসপোর্ট সেবার কথা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষার কথা বললেন, যে এই যে খাতগুলো সেগুলো মানুষের একেবারে প্রয়োজনের সাথে নিবিড়ভাবে যুক্ত। এবং এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যারা বলেছেন, তারা দুর্নীতি প্রতিরোধে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সেটাই তো মানুষের কাছে প্রত্যাশা। কিন্তু তারাই আকণ্ঠ একটা নিমজ্জিত হয়েছে, এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার যারা ছিলেন তারা তাদের যে যথেচ্ছভাবে ব্যবহার করে তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে। তো এখন আমরা যেটা বলতে চাই, যে পরিবর্তিত বাস্তবতায় বহু মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা পরিবর্তিত আইন প্রয়োগ করে সবসময় খড়গ দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষের ভিতর থেকে উপলব্ধির ব্যাপারটাও আছে, নীতি নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ হওয়ার সেই ব্যাপারটাও আছে। ফলে আমি আশাবাদী হতে চাই যে পরিবর্তিত বাস্তবতায় এত প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশের কথা স্বপ্ন আমরা দেখছি, সেই নতুন বাংলাদেশে অন্ততপক্ষে টিআইবির প্রতিবেদনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা শুনবো না যে এত লক্ষ পরিবারকে ঘোষ দিতে হয়েছে সরকারি সেবা পাওয়ার জন্য সেটি। আর যারা সেবা গ্রহীতা হবেন তাদেরও একটু শির দ্বারা মেরুদণ্ড সোজা হওয়া দরকার। আমরাও কিন্তু অনেক সময় এই অর্থটি দিয়ে সহজে আমার কাজটি করে আসতে চাই। ফলে এই যারা এই কাজগুলো করেন তারা এটাকে তাদের অধিকারে পরিণত করে ফেলেছেন। সেখানেও অন্তত পক্ষে কেউ এই সময়টা যখন রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সরকার আছে, সেটা যদি আমরা চর্চা করতে পারি তাহলে এটা একটা অভ্যাসেও পরিণত হবে। আমি মনে করি এটা আমাদের এখন সময়ের দাবি, এবং এই শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদের এখন এটা সকলেরই করা উচিত। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। ধন্যবাদ। আমরা একটু কাজী রওনক হাসানের কাছে জানতে চাই, সেম প্রশ্ন আপনার কাছে, আসলে এর প্রতিকার কিভাবে, আসলে এই যে সাধারণ জনগণের যে ভোগান্তি সরকারি সেবা পেতে গিয়ে প্রতিকারটা আসলে কিভাবে? প্রতিকারটার ব্যাপারে আমি একটা ছোট্ট গল্প, একদম ছোট্ট একটা গল্প বলেই শুরু করতে চাই। সেটা হলো যে এডিবি অফিসে এক ভদ্রলোক ছিলেন, তিনি সারা জীবন ওই ঘুষ নিয়ে কাজ করে দিতেন। একসময় উনি রিটায়ারমেন্টে গেলেন, এবং ওনার নিজের পেনশনের ব্যাপারে যখন গেলেন তখন দেখেন যে ওই একই অবস্থা, আপনার ফাইল নড়ে না। তো তখন উনি ওনার যে অধস্তন ছিল তাদেরকে বললো যে কি ব্যাপার, আমার ফাইল তোমরা এরকম করছো? তো বলছে আপনারা আমার বলে তো কিছু নাই, এখানে তো সিস্টেম আপনি করে দিয়ে গেছেন।
তা আপনি যে সিস্টেম তৈরি করে দিয়ে গেছেন সেটাই চলবে। আসলে আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং ঘুষ এটা চলে এসছে। এখন এটাকে রাতারাতি একদিনে আপনি বদলাতে পারবেন না, আপনাকে সময় নিতে হবে এবং সুযোগ দিতে হবে যে যারা এই কাজগুলো করে তারা যেন নিজেদেরকে শুধরে নিতে পারে, নিজেদেরকে সংশোধিত করতে পারে। সেটা না করে শুধু আমরা যতই বক বক করি, যতই আমরা মানে উচ্চাভিলাষী বক্তব্য দিই না কেন, কোনো লাভ হবে না। কারণ A to Z সবাই কারাপ্টেড হয়ে গেছে। এখানে এটা ফিরে আসতে যথেষ্ট সময় লাগবে এবং আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা সিদ্দিক ভাই বললেন যে নৈতিকতা, এই ব্যাপারগুলো এখন একেবারেই উবে গেছে। সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য আস্তে আস্তে যেতে হবে। রাতারাতি 0 থেকে 100-এ আসা যাবে না, স্লোলি আস্তে আস্তে আসবে। ধন্যবাদ কাজী রওনক হাসান এবং ধন্যবাদ অধ্যাপক সিদ্দিকুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আর্মস স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।